আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভুতুড়ে কাণ্ড শুরু হয়েছে। একদিকে সংসদ নির্বাচনে অংশ নিতে অবলীলায় নিজের হাতে গড়া দল বা সংগঠন ছেড়ে বড় দলে যোগ দিচ্ছেন পরিচিত কয়েকজন রাজনীতিক। মুক্তিযুদ্ধ করা বড় নেতা ফুল হাতে সহাস্য যোগ দিচ্ছেন মুক্তিযুদ্ধের বিরোধিতা করা জামাত ইসলামীর জোটে। কিংস পার্টি এনসিপির শীর্ষ নেতাদের এতদিনের পরিকল্পনা বুঝতে না পেরে হঠাৎ করে আকাশ ভেঙে পড়েছে দলটির অনেক নেতার মাথায়। পদত্যাগের হিড়িক লাগলেও ঘরের ছেলে হিসেবে এনসিপি জামাতের সাথে জোট করায় দলটির অনেকেই আবার খুশি। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই নানা চিত্র উঠে আসছে প্রতিদিন। এত কিছুর মধ্যে অধ্যাপক ইউনূসের চিন্তার বলিরেখা করুণ হচ্ছে একটি ভাবনায়, ভোটার উপস্থিতি আশাব্যঞ্জক হবে তো। গত কয়েকদিনের রাজনৈতিক দলগুলোর কার্যক্রম পর্যবেক্ষণে দেখা গেছে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকায় অনেকটাই একপক্ষীয় ভোট বা আমরা মামুরা টাইপের ভোট হওয়ার আশঙ্কাই বেশি। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার যথাসম্ভব ভোটার অংশগ্রহণ বাড়াতে প্রচেষ্টা শুরু করেছে। এমন পরিস্থিতিতে অধ্যাপক ইউনূস ও তার সরকারের জন্য দুশ্চিন্তার বড় কারণ হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং দলটির সভানেত্রী শেখ হাসিনা। 28 ডিসেম্বর শেখ হাসিনা দিল্লি থেকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলেছেন, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে সে নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যাবে না। দলটির একাধিক সূত্রে জানা গেছে, গত 2 সপ্তাহে কলকাতায় থাকা দলের 1.5 ডজন নেতাকে দিল্লিতে ডেকে নিয়ে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন সামনের দিনগুলোতে কি করতে হবে। এসব কর্মসূচি শুরু হতে পারে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় যোগ দেওয়ার পর। 11 জানুয়ারি ব্রেন্ট ঢাকায় আসার পর রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন। সূত্রগুলো বলছে, নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে আরো এক দফা বিদেশি শক্তিগুলোর সাথে বোঝাপড়ায় যেতে হবে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 29 ডিসেম্বর। তার আগে অনেক নাটকের মধ্য দিয়ে বড় দুটি জোটের খবর প্রকাশ হলো। সবশেষ খবর অনুযায়ী নির্বাচনমুখী দুটি ধারা তৈরি হয়েছে, একটি বিএনপি নেতৃত্বে, অন্যটি জামাতকে কেন্দ্র করে। বিএনপির সঙ্গে যুক্ত হয়েছে গণতন্ত্র মঞ্চের শরিক নাগরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন। এর বাইরে বাকি যেসব দল আছে তারা হলেন এনজিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ আর বিলুপ্ত বাংলাদেশ এলজিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ধানের শীষ প্রতীক নিয়েছেন। অন্যদিকে জামাত ইসলামী অনেক দিন ধরে ইসলামী দলগুলোকে নিয়ে জোট করার চেষ্টা করেছিল। এই দলগুলো হলো ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। শেষ মুহূর্তের চমক হিসেবে সরকারি কিংস পার্টি বলে পরিচিত এনসিপি এবং কর্নেল অলি আহমেদের এলজিপি সেই জোটে যোগ দিয়েছে। গত 24 ডিসেম্বর গুলশানে সংবাদ সম্মেলনে কর্নেল অলি আহমেদের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদওয়ান আহমেদ বিএনপিতে যোগ দেন। সংসদ নির্বাচনে তিনি কুমিল্লার 7 আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন। বিএনপি জোটে জায়গা না পেয়ে শেষ পর্যন্ত অলি আহমেদ জামাতের জোটে যোগ দিলেন। অন্যদিকে ব্যাপক গৃহদাহ লাগিয়ে এনসিপির শীর্ষ নেতারা 30টি আসনের নিশ্চয়তা পেয়ে এই জোটে যোগ দিয়েছে। যদিও দলটির একাধিক সূত্র বলছে, এনসিপি যে জামাতের সাথে জোট করবে সেটির আলোচনা শুরু হয়েছিল গত জুনে। একই সময় বিএনপির সাথে আলোচনা করলেও এনসিপির আহ্বায়ক বরাবরই জামাতের সাথে জোট করার পক্ষপাতী ছিলেন। দল থেকে পদত্যাগ করা একাধিক নেতা এই বিষয়টি হঠাৎ বুঝতে পেরে স্ট্যাটাসও দিয়েছেন। পদত্যাগ করা দলটির নেতা রাজনুবা জাবিন তার পোস্টে অভিযোগ করেন, জামাতের সঙ্গে এই জোট কোনো আকস্মিক রাজনৈতিক কৌশল নয়, বরং এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। তিনি লিখেছেন, পুরো জুলাইকে নিয়ে রাজনৈতিক কৌশলের নাম করে তুলে দিচ্ছে জামাতের হাতে। তিনি আরো লেখেন, যেখানে এনসিপি কে জামাতের বি টিম বা অন্য দোকান বলা হয়, সেখানে আগে নিজের রাজনীতি প্রতিষ্ঠা না করে কেন ক্ষমতায় যাওয়ার জন্য জামাতকে বেছে নেওয়া হলো তা প্রশ্নবিদ্ধ। সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পোস্ট দিয়ে বলেছেন, এই এনসিপির সাথে তিনি নেই। দর্শক, সরকার সমর্থকদের জোট গঠন নিয়ে এই যখন অবস্থা, তখন অন্তর্বর্তী সরকারের দুশ্চিন্তা অন্য বিষয় নিয়ে। সরকারের চিন্তা হলো অধ্যাপক ইউনূস যে
ঐতিহাসিক নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সে নির্বাচনে ভোটার উপস্থিতি আদৌ আশাব্যঞ্জক হবে তো, নাকি 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনের চেয়েও কম বা তার কাছাকাছি ভোট পড়বে? এমন আশঙ্কায় সরকারের পক্ষ থেকে ভোট দিতে মানুষকে উদ্বুদ্ধ করতে প্রচারণা নামার পরিকল্পনা করা হয়েছে। যদিও এরই মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বেশ কিছু টিকটক গোছের ভিডিও বানিয়ে উল্টো হাস্যরসের জন্ম দিয়েছে। দর্শক, অন্তর্বর্তী সরকার এই চিন্তা বাড়িয়ে দিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, বিশেষ করে দিল্লিতে থাকা দলটির সভানেত্রী শেখ হাসিনা। দর্শক, গত 12 মে থেকে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে রেখেছে। সরকার দপ্তর থেকে বলা হয়েছে আওয়ামী লীগ আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে পারবে না। এমন পরিস্থিতিতে অনেকদিন ধরে গণমাধ্যম সহ জনপরিসরের আলোচনার একটি বিষয় হলো, আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে অংশ নিতে পারছে না, সেক্ষেত্রে আওয়ামী লীগের সমর্থক ও ভোটাররা কি করবে। এমনকি সরকার সমর্থক এনসিপির নেতারা অভিযোগ করেছেন, বিএনপি ও জামাতের মধ্যে আওয়ামী লীগের ভোটারদের ভোট পেতে প্রতিযোগিতা চলছে। 28 ডিসেম্বর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি অডিও বার্তা দিয়েছেন, যেখানে তিনি বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেয়ায় দলটির ভোটাররা কি করবেন তা নিয়ে। শেখ হাসিনা দাবি করেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিলে আওয়ামী লীগ ভোটে জিতে যাবে, এই ভয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। তিনি বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চায়, কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হচ্ছে না। আওয়ামী লীগ নির্বাচন বয়কট করছে না। দর্শক, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত 4টি নির্বাচন সবচেয়ে বেশি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ বলে প্রায় সব মহলে বিবেচিত হয়। 1991 সালে আওয়ামী লীগ পেয়েছিল 30.1% ভোট। শতাংশের হিসেবে ভোট কম পেলেও তখন বিএনপি সরকার গঠন করেছিল। 1996 সালে আওয়ামী লীগ বিজয়ী হয় 37.4% ভোট পেয়ে। 2001 সালে বিএনপি পেয়েছিল 40.98% ভোট এবং তারা জিতে নেয় 193টি আসন। অন্যদিকে আওয়ামী লীগ পেয়েছিল 40.2% ভোট, কিন্তু তারা মাত্র 62টি আসনে জয়ী হয়। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল সর্বাধিক 48.04% ভোট এবং তারা জয়লাভ করে 230টি আসনে। বিএনপি পেয়েছিল 33.2% ভোট এবং তারা পেয়েছিল মাত্র 30টি আসন। দেখা যাচ্ছে 1991 সাল থেকে আওয়ামী লীগ কখনোই 30% নিচে ভোট পায়নি। শুধু আওয়ামী লীগ নয়, ভোটের মাঠে নামতেই পারছে না 14 দলীয় জোটের শরিকরা। জাসদ এবং ওয়ার্কার্স পার্টিতে খবর নিয়ে জানা গেছে, নির্বাচন করার আগ্রহ থাকলেও ভোটের মাঠে নামতে পারছে না তারা। জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করার কথা জানিয়েছে, প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি আনিসুল ইসলাম মাহমুদের অংশটিও। তবে সূত্রগুলো বলছে, শেষ পর্যন্ত জাতীয় পার্টি ভোটের মাঠ থেকে নিজেদের সরিয়ে নিতে পারে, যেমনটা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন কাদের সিদ্দিকী। জাতীয় পার্টি জিএম কাদের অংশের মহাসচিব ব্যারিস্টার শামীম হোসেন পাটোয়ারি এরই মধ্যে সে ইঙ্গিত দিয়েও রেখেছেন, জানিয়েছেন লেভেল প্লেইং ফিল্ড না হলে তারা নির্বাচন থেকে বেরিয়ে যাবেন। সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের দুশ্চিন্তা হলো ভোট কাস্টিং নিয়ে। আওয়ামী লীগ সহ 14 দলের নেতারা জোটবদ্ধ হয়ে নিজ নিজ দলের ভোটারদের ভোট দিতে না করে দিলে বিপাকে পড়বে সরকার ঐতিহাসিক নির্বাচন। আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে জানা গেছে, ইতিমধ্যে দলটির নেতাদের উদ্দেশ্যে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কোন নেতা নির্বাচনে স্বতন্ত্র হিসেবেও অংশ নিতে পারবে না। এর বাইরে সংসদ নির্বাচনকে ঘিরে দলটি শিগগিরই কর্মসূচি ঘোষণা করতে পারে। আওয়ামী লীগ বিহীন নির্বাচনের বিরুদ্ধে দলটি বড় ধরনের শোডাউন শুরু করবে 20 জানুয়ারির পর থেকে। দলটির একাধিক সূত্র বলছে, সারা দেশে একযোগে মিছিল করার পরিকল্পনা রয়েছে দলটির। গত 2 সপ্তাহে 3 দফায় দলটির প্রায় 1.5 ডজন নেতা শেখ হাসিনার সাথে দিল্লি গিয়ে বৈঠক করেছেন। সেসব বৈঠকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের একটি দল মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছে। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে আসবেন 11 জানুয়ারি। দায়িত্ব নেওয়ার পর ব্রেন ক্রিস্টেনসন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন। জানা গেছে, এই বৈঠকের অংশ হিসেবে তিনি দেশে থাকা কয়েকজন আওয়ামী লীগ নেতার সাথেও বৈঠক করবেন। ওই বৈঠকের পরে আওয়ামী লীগের বড় ধরনের কর্মসূচি শুরু হবে। সাথে যোগ দিবে 14 দলীয় জোট। জোটের 3 জন নেতা বলেছেন, এর প্রতিবাদে নিজ নিজ দলের ভোটারদের ভোট না দেওয়ার প্রচারে নামবে ব্যাপকভাবে।
আওয়ামী লীগের নেতাদের ধারণা 15ই জানুয়ারির পর থেকে ব্যাপক শোডাউন করতে পারলে আন্তর্জাতিক কমিউনিটিও নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। এতে করে অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন প্রশ্নের মুখে পড়বে। শেষ পর্যন্ত সরকার সমর্থক দুই জোটের মধ্যে সীমাবদ্ধ নির্বাচনে আদৌ ভোটারদের আগ্রহ কতটুকু থাকে সেটাই হয়তো সামনের দিনগুলোতে বড় প্রশ্ন হয়ে দেখা দিবে। তার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম নাজুক অবস্থাও ভোটারদের দুশ্চিন্তা বাড়াবে। বিশেষ করে কেরানীগঞ্জের মতো আর কত জায়গায় বিস্ফোরক ও বোমা বানানোর সরঞ্জাম লুকিয়ে আছে তা না স্বরাষ্ট্র মন্ত্রণালয় না পুলিশ কেউই জানে না। সম্মানিত দর্শক, রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মনস্তাত্ত্বিক দূরত্ব এবং সেই দূরত্বের ভয়াবহতা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। তাদের মধ্যে কি হয়েছে সেটা আমরা জানি না। আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখলাম সেটা হলো যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অভিষেক হলো, সেক্ষেত্রে শাহাবুদ্দিন চুপ্পু তিনি সরকারের অনুগত রাষ্ট্রপতি রূপে তিনি সকলের শপথ বাক্য পাঠ করালেন এবং যতটা অপমানিত হওয়া যায়, যতটা লাঞ্ছিত হওয়া যায়, ঠিক ততটা অপমানিত লাঞ্ছিত হয়ে তিনি অনেকগুলো বিষয় মুখ বুজে সহ্য করলেন। বিভিন্ন দূতাবাস থেকে তার ছবি সরিয়ে ফেলা হলো, তাকে বঙ্গভবন থেকে বের করার জন্য মবের সৃষ্টি করা হলো, অকথ্য অশ্লীল অশ্রাব্য ভাষায় তাকে গালাগাল দেওয়া হলো এবং তিনি চুপ থাকলেন। এরপর যেটা হলো যে তিনি বিদেশে যেতে চাইলেন, তাকে তো বিদেশে যেতে দেওয়া হলোই না, বরং বিদেশ থেকে রাষ্ট্রপতির বরাবরে যে কয়েকটি চিঠি এসেছিল সেই চিঠিগুলো তাকে হস্তান্তর করা হয়নি। তার প্রেস এবং মিডিয়া দেখার জন্য বাংলাদেশের যে রাষ্ট্রীয় কালচার আছে সেই কালচার অনুযায়ী সেই যে কোনো ঘটনা, অর্থাৎ একজন রাষ্ট্রদূত যাবেন, তার নিকট দেখা করবেন, বঙ্গভবনে যারা যাবেন, সেই বিষয়গুলো সংবাদ মাধ্যমে জানানোর জন্য রাষ্ট্রপতির একটা প্রেস উইংস ছিল। এটাকে উইথড্র করে নিয়ে যাওয়া হয়েছে, ফলে আসলে উনি ওখানে কার্যত গৃহবন্দী অবস্থায় আছেন। এই জিনিসগুলো কেন হলো, কি কারণে হলো এবং রাষ্ট্রপতি চুপ্পুর দোষ কি? আওয়ামী লীগ জমানাতে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তিনি মনে প্রাণে একজন আওয়ামী লীগের, শেখ হাসিনার প্রতি তার আনুগত্য সীমাহীন। তো এটা তো সবাই জানে। তাই যদি হতো তাহলে জুলাই আগস্ট বিপ্লবের পরে সবাইকে পরিবর্তন করা হলো, রাষ্ট্রপতিকেও তো আসলে পরিবর্তন করে দেওয়া উচিত ছিল। কিন্তু সেটা যখন করা হলো না, সেই ক্ষেত্রে রাষ্ট্রপতিকে যদি আপনি পদে রাখেন তাহলে ব্যক্তি জনাব শাহাবুদ্দিন চুপ্পু নয়, রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির যে প্রাপ্য সম্মান এবং মর্যাদা, এটা দিতে জাতি হিসেবে যদি আমরা কার্পণ্য করি তাহলে আমাদের পুরো শাসনতান্ত্রিক ব্যবস্থাতে যে বদ নজির তৈরি হলো এটি আগামীতে চলতে থাকবে। সেই কাজটি ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে প্রবলভাবে হলো। রাষ্ট্রীয় যখন প্রোটোকল প্রদর্শন করা হয় সেখানে রাষ্ট্রপতি 1 নম্বর ব্যক্তি, তিনি মঞ্চে উঠবেন, বাকি সবাই থাকবেন। এবং এখন যদি প্রধান উপদেষ্টা বলা হয় তাহলে এটার অন্তর্নিহিত সত্য কি? প্রধান উপদেষ্টা মানে রাষ্ট্রপতিকে যিনি উপদেশ প্রদান করবেন। তো রাষ্ট্রপতিকে যিনি উপদেশ প্রদান করবেন, উপদেষ্টা, তিনি তো আসলে রাষ্ট্রপতির সাথে বড় হন না। এবং আমাদের দেশে যে সরকার ব্যবস্থা, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, এখানে প্রধানমন্ত্রী সরকারের এক্সিকিউটিভ প্রধান। কিন্তু তা সত্ত্বেও তিনি যখন বিদেশে যাবেন, বিদেশ থেকে এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন এবং আরও রাষ্ট্রের যে সকল প্রোটোকল রয়েছে, যেমন ধরুন দুর্নীতি দমন কমিশন, অডিটর জেনারেল অফিস, সুপ্রিম কোর্ট, তারা স্বাভাবিকভাবেই একটা বাৎসরিক বিভিন্ন উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন এবং একটা প্রতিবেদন দাখিল করেন। তো এই কাজগুলো ছাড়াও রাষ্ট্রপতি পদাধিকার বলে
বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর। ফলে সেই সকল বিশ্ববিদ্যালয়ের যে সমাবর্তন অনুষ্ঠান, সেখানে তাকে দাওয়াত করা হয় এবং তিনি নিজে যান, অথবা সমাবর্তনে কে অতিথি হবেন সেটা অনেক ক্ষেত্রে তিনি বলে দেন, অথবা তিনি অপারগতা প্রকাশ করলে বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট রয়েছে তারা অন্য কাউকে প্রধান অতিথি হিসেবে সেখানে বরণ করে নেন। কিন্তু এখানে প্রথম অগ্রাধিকার হলো রাষ্ট্রপতির। আমাদের দেশে গত 15 মাসে এই যে রাষ্ট্রপতির যে ইনহ্যারেন্ট পাওয়ার, বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়ে তিনি সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা দেবেন, সেটি হয়নি। দ্বিতীয়ত হলো যে সামরিক বাহিনীর অনেকগুলো অনুষ্ঠান থাকে, সেই অনুষ্ঠানের কিছু অনুষ্ঠানের নামই আছে রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠান। তো যেখানে রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠান হবে সেখানে রাষ্ট্রপতি প্রধান অতিথি থাকবেন, তিনি উপস্থিত হবেন, এটাই স্বাভাবিক। এ সকল অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে যেতে দেওয়া হয়নি, বাধা তৈরি করা হয়েছে। আমাদের দেশে প্রতি বছর 16 ডিসেম্বর তারিখে যে ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে সকল বাহিনীগুলোর প্যারেড প্রদর্শন করা হয়, সেখানেও রাষ্ট্রপতি প্রধান অতিথি থাকেন, তিনি সালাম গ্রহণ করেন। গত 2 বছরে সেটি করা হয়নি। সবাই ধরে নিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাষ্ট্রপতির এই কর্তৃত্ব মানতে চান না। ইউনূস সাহেব মঞ্চে বসে থাকবেন বা মঞ্চে উঠতে পারবেন না, তিনি দর্শক সারিতে বসে থাকবেন আর মঞ্চে দাঁড়িয়ে সালাম গ্রহণ করবেন রাষ্ট্রপতি। এটা দেখতে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য ভীষণ রকম বিরক্তিকর। ফলে এই জিনিসগুলো হয়নি। আর আমরা ধরে নিয়েছি যেহেতু এটা একটা ডক্টর ইউনূসের জমানা, আগে যেভাবে শেখ হাসিনার কথা মতো সব কিছু হতো, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা মতো সব কিছু হবে, এটাই স্বাভাবিক। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন ক্ষমতায় আছেন ততদিন জনাব শাহাবুদ্দিন চুপ্পু তাকে বঙ্গভবনে চুপচাপ থাকতে হবে এবং যত অপমান, লাঞ্ছনা, গঞ্জনা যা কিছু রয়েছে সেটা হাসি মুখে মেনে নিতে হবে। এবং সরকারের পক্ষ থেকে যে সকল কাগজ যাবে, পত্র যাবে, দলিল যাবে, দস্তাবেজ যাবে, তিনি কোনো রকম প্রশ্ন না করে সেগুলো দস্তখত করে দিবেন। এটা যখন স্বাভাবিক, ঠিক সেই সময়টাতে আমরা দেখলাম যে বঙ্গভবনের সানাই নহবত আবার বেজে উঠল। বঙ্গভবনের যে আলোক উজ্জ্বল যে বর্ণচ্ছটা, সেটা আবার নতুনভাবে যাকে বলা হয় সারা বাংলাদেশে আভা বিতরণ করল। আর সেই ঘটনাটা ঘটল বাংলাদেশের নতুন প্রধান বিচারপতি তার অভিষেক বা শপথ গ্রহণ অনুষ্ঠানকে উপলক্ষ করে। আপনারা জানেন যে আমাদের দেশের প্রধান বিচারপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। আর এইবার যিনি প্রধান বিচারপতি হয়েছেন তিনি আরও অনেক কারণে গুরুত্বপূর্ণ। তার একটা বর্ণাঢ্য ক্যারিয়ার আছে এবং তার বাবা বাংলাদেশের খুব নামকরা একজন বিচারপতি ছিলেন, জাস্টিস আব্দুর রহমান চৌধুরী। আমার সৌভাগ্য হয়েছিল তার সঙ্গে অনেক দিন একত্রে কাজ করার। আমাদের একটা সাংস্কৃতিক সংগঠন আছে, মানে আমি আগে খুব অ্যাক্টিভ ছিলাম, এখন অতটা অ্যাক্টিভ নেই, কিন্তু যখন আমি কলেজে পড়তাম তখন সেই সংগঠনটির সঙ্গে আমি খুব যাকে বলা হয় ওতপ্রোতভাবে জড়িত ছিলাম বিশ্ববিদ্যালয় জীবন পর্যন্ত, টানা 6-7 বছর। সেই সংগঠনটির নাম হলো তমুদ্দুন মজলিস। তো জাস্টিস আব্দুর রহমান চৌধুরী তিনি এই তমুদ্দুন মজলিসের একজন মেন্টর ছিলেন। আর তিনি যখন ছাত্র ছিলেন তখন সেই 50-এর দশকে প্রিন্সিপাল আবুল কাসিমের জমানাতে তিনি আমারই মতো একজন কর্মী ছিলেন তমুদ্দুন মজলিসের, এবং সেই কথা বলে তিনি গর্ব অনুভব করতেন। তো তার আছে বর্ণাঢ্য রাজনৈতিক অভিজ্ঞতা, মানে বর্তমান যিনি প্রধান বিচারপতি তার বাবার আব্দুর রহমান চৌধুরীর বর্ণাঢ্য রাজনৈতিক অভিজ্ঞতা। তিনি আইনজীবী হিসেবে খুবই প্রমিনেন্ট ছিলেন, বিচারপতি রূপে খুবই প্রমিনেন্ট ছিলেন, এবং সবচেয়ে বড় কথা হলো তিনি একজন ভাষা সৈনিক ছিলেন। 52 ভাষা আন্দোলনের একজন অগ্রগামী নেতা ছিলেন এবং ওই সময়টাতে সম্ভবত তিনি ডাকসুরও নেতা ছিলেন। খুব উঁচু বংশের লোক, গায়ের রং, চেহারা, সুরত দেখলেই আপনার কাছে মনে হবে যে এরা আমাদের মতো অর্ডিনারি বাঙালি নন। তো সেই ভদ্রলোকের সন্তান এখন বাংলাদেশের প্রধান বিচারপতির ছেলে বিচারপতি। তো সেই দিক থেকে এই যে তার যে উচ্চ আদালতে তার যে অভিষেক, এটা দ্বিতীয় প্রজন্ম। তার বাবা প্রথম প্রজন্ম, তিনি দ্বিতীয় প্রজন্ম। আর অন্য একটা বক্তব্যে তিনি বলেছেন যে আইনজীবী হিসাবে
এটি তিনি তৃতীয় প্রজন্ম, সম্ভবত তার দাদাও খুব বড় আইনজীবী ছিলেন। তিনি বিচারপতি হননি, কিন্তু আইনজীবী ছিলেন। তো তৃতীয় প্রজন্মের আইনজীবী আর দ্বিতীয় প্রজন্মের বিচারপতি। আর মাশাআল্লাহ তার যে চেহারা ছিল তার বাবার মতোই অসম্ভব সুন্দর। এবং আমার মানে আরও ভালো লাগছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম আইন বিভাগের, বর্তমান বিচারপতি সেই বিভাগেরই অগ্রজ, বড় ভাই। তো এই মানুষটির অভিষেক অনুষ্ঠান হলো বঙ্গভবনে, এবং সেই বঙ্গভবনের অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশের যে গত 16-17 মাস ধরে যে কোর্স অফ অ্যাকশন, বঙ্গভবন কেন্দ্রিক কোর্স অফ অ্যাকশন, এটি রীতিমতো উল্টে গেল। আমরা দেখলাম যে প্রধান বিচারপতির অভিষেক উপলক্ষে সেখানে যাকে বলা হয় রাষ্ট্রপতি, যেখানে মেহমানে আজিম, মেন্টর, প্রধান ব্যক্তি, রাষ্ট্রের কর্তা ব্যক্তি, এটাকে মেনে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে উপস্থিত হলেন। যথারীতি তিনি শপথ বাক্য পাঠ করলেন। তিনি সম্মুখ সারিতে, দর্শক সারিতে বসে রইলেন। যখন জাতীয় সঙ্গীত হলো, মানে বঙ্গভবনের যে নর্মাল প্রোটোকলগুলো হলো, সেই প্রোটোকলে তিনি অর্থাৎ রাষ্ট্রপতি একেবারে অন্য সময়গুলোতে তার গুড ডেজে যেভাবে তিনি দায়িত্ব পালন করতেন ওইভাবে দায়িত্ব পালন করলেন। আর একজন অনুগত প্রধান উপদেষ্টা রূপে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেভাবে আনুগত্য দেখানো দরকার ছিল ঠিক সেইভাবে তিনি আনুগত্যটা দেখালেন। এখন প্রশ্ন হলো যে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের কী হলো? তিনি এখানে কেন গেলেন? না গেলে কি হতো? বা তিনি এখানে কেন গেলেন? এই প্রশ্নের জবাবের উপরে আগামী 2 মাস 2.5 মাসের রাজনীতির যে ভবিষ্যৎ, এটা নির্ভর করবে। দ্বিতীয়ত হলো যে জনাব শাহাবুদ্দিন চুপ্পু, তার মধ্যে যে দৃঢ়তা দেখা গেল, তিনি পুরো অনুষ্ঠানে যেভাবে মুচকি মুচকি হাসছিলেন, ফলে এটাকে একটা নেহায়েত অনুষ্ঠান বা ওই দিনের জন্য এই ঘটনাটা ঘটেছে, দ্বিতীয়বার ঘটবে না, এরকম মনে হয়নি। মনে হলো যে উনি প্রাণ ফিরে পেয়েছেন। এবং বঙ্গভবন যেভাবে সাজানো হয়েছে, যেভাবে পানির ফোয়ারাগুলো সেখানে যাকে বলা হয় সেই উৎসরিত করছিল, ফোয়ারা রূপে পানি যেভাবে ছিটাচ্ছিল, ওখানে যারা মেহমান ছিলেন, উপস্থিত ছিলেন, সব মিলিয়ে মনে হচ্ছে যে বঙ্গভবনের যে ক্ষমতা, সেই ক্ষমতা নড়াচড়া করছে। বঙ্গভবনের ক্ষমতা নতুনভাবে বিকশিত হচ্ছে। এবং বঙ্গভবনে যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের সকলের মানচিত্র, চোখের মানচিত্র, মুখের মানচিত্র, অভিব্যক্তি, সব কিছুর মধ্যে একটা নতুন আভা আমি দেখতে পেয়েছি সেই অনুষ্ঠানে। যারা সামরিক কর্মকর্তা ছিলেন, বেসামরিক কর্মকর্তা ছিলেন, যারা আর্দারলি ছিলেন, মিডিয়াতে বা মানে ভিডিওতে যে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখেছি, মনে হচ্ছে যে তাদের মধ্যে নতুন একটা সাড়া পড়ে গেছে। হঠাৎ করে এটা কেন হলো? এটা কি তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসার কারণে? এটি কি একটা নতুন গণতন্ত্রের যে অভিযাত্রা সেটির কারণে? সামনে একটা ইলেকশন আসছে, সেই ইলেকশনের পরেও প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি আরও কিছুদিন থাকবেন এবং ইলেকশনের যেদিন মানে নতুন সরকার শপথ নেবে সেদিনই ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা শেষ, এই কারণে? নাকি অন্য কিছু, যা কিনা আরও গভীর, যা কিনা আরও সুদূর প্রসারী? আল্লাহ ভবিষ্যৎ ভালো জানেন। আমাদের জন্য যেটি ভালো সেটিই যেন হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।